আসসালামু আলাইকুম। এইচএসসি পরিসংখ্যান প্রথম পত্র ফুল রিভিশন কোর্স রিভিশন ক্লাস ফর এইচএসসি ২০২৫ ব্যাচ। যারা ২০২৫ এ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য হচ্ছে এই ক্লাসটি মানে সম্পূর্ণ প্রথম অধ্যায় মানে বেসিক্যালি আমরা এখানে ৩ টা অধ্যায় নিয়ে কাজ করব। আমাদের ৪ টা অধ্যায় আছে কিন্তু আমরা এখানে ৩ টা অধ্যায় নিয়ে বেসিক্যালি কথা বলব। এই ৩ টা অধ্যায় থেকে আমাদের মেক্সিমাম কোয়েশ্চেন গুলা থাকে। যেমন হচ্ছে আমরা প্রথম অধ্যায় নিয়ে কথা বলব, তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলব, তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় নিয়ে কথা বলব। আর যদি তোমরা কেউ চাও যে আমাদের হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য ফুল কোর্স, তাহলে তার জন্য সমাধানের পক্ষ থেকে তোমরা পেয়ে যাচ্ছ একদম শুধু প্রথম পত্র অথবা শুধু দ্বিতীয় পত্র অথবা উভয় পত্রের জন্য আলাদা আলাদা কোর্স পেয়ে যাচ্ছ সমাধানের পক্ষ থেকে। যদি তোমরা কেউ চাও তাহলে সেই কোর্সে তোমরা এনরোল করে নিতে পারো। তো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। এখানে আমরা হচ্ছে প্রথম পত্রে যে ৩টা চ্যাপ্টার আছে মোটামুটি এটা একটু কভার করার চেষ্টা করব। তো শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায়টা। আমাদের প্রথম অধ্যায় হচ্ছে আমরা চলক চিনবো। এখানে চলকের বিভিন্ন কাজ কিভাবে হয় আমি লিখে নিই। এটা হচ্ছে প্রথম অধ্যায়। তো আমরা প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো। প্রথম অধ্যায় নিয়ে আমরা বেসিক্যালি কথা বলি হচ্ছে সামেশন। এই সামেশনের কাজ কিভাবে হয় সেটা আমরা দেখাই। ধরা যাক আমাদের কাছে একটা চলক আছে xi, যেটার ভ্যালু আছে হচ্ছে 16, 11, 9, 20 বা 20 এরকম দেয়া আছে। আমাদের বলল যে সামেশন এক্স এক 3xi স্কয়ার প্লাস হচ্ছে 5xi মাইনাস 9 এটার ভ্যালু আমাদের বের করতে। তো এখানে এক্স এর কয়টা ভ্যালু আছে? 1, 2, 3, 4টা ভ্যালু আছে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে i ইকুয়ালস টু 1 থেকে নিয়ে 4। মানে প্রথমে x1 যাবে, তারপরে x2 যাবে, তারপরে x3 যাবে, তারপরে x4 যাবে। কেমন? এই যে প্রথমে হচ্ছে 3x1 স্কয়ার প্লাস 5x1 মাইনাস 9। এটা হচ্ছে পুরো ইকুয়েশনের জন্য আমরা x1 কে বসাবো। তারপরে সেকেন্ডটা 3x2 স্কয়ার প্লাস 5x2 মাইনাস 9। এটা হচ্ছে 2 এর জন্য। তারপর হচ্ছে 3x3 স্কয়ার প্লাস 5x3 মাইনাস হচ্ছে 9। তারপর হচ্ছে 3x4 স্কয়ার প্লাস 5x4 মাইনাস 9। এখন যেহেতু এখানে সামেশন কথাটা আছে, এর জন্য আমরা প্রত্যেকটা ইকুয়েশন এখানে যোগ করে দিব। মানে সবগুলো হবে যোগ হয়ে যাবে। এরপর আমাদের কাজ কি হবে? এরপরে আমাদের কাজ হবে যে এক্স এ যে ভ্যালুগুলো আছে, যে এটা হচ্ছে x1, প্রথমটাকে আমরা x1 বলবো, পরেরটাকে x2 বলবো, এরপরেরটাকে x3 বলবো, এরপরেরটাকে x4 বলবো। এই যে x1, x2, x3, x4 আছে, এই সবগুলা ভ্যালু এখানে বসায় ক্যালকুলেশন করে আমাদের কাজ হবে এখান থেকে ভ্যালু বের করা। এটা ইজি কাজ, আমরা এখান থেকে পারবো। আমি এখানে শুধু দেখানো হলো যে আমরা কিভাবে এটাকে এক্সিকিউট করি। এটাতে একটা চলক দেয়া আছে। ধরা যাক আমাদের কাছে ২ টা চলক দেয়া আছে। তখন আমরা কি করব? ধরা যাক আমাদের এরকম দেয়া আছে xi, এটা দেয়া আছে 2, 4, 6, 10 আর yi এর ভ্যালু দেয়া আছে 1, 5, 3, 7 এরকম ভ্যালু দেয়া আছে। এটা 16 হয়ে গেছে, যে 16ই থাক এটা। তো এখান থেকে আমাদের বলল যে সামেশন xi প্লাস yi এইটা বের করতে। তো এইটা আমরা কিভাবে বের করব? এটা হচ্ছে আমরা দেখব যে আমাদের সামেশন এখানে কয়টা লাগতেছে। যেহেতু ২ টা চলক, তাহলে ২ টা চলক থাকলে এখানে ২ টা সামেশন লাগে। একটা হচ্ছে i ইকুয়ালস টু 1 থেকে নিয়ে, প্রথমটা হচ্ছে x এর জন্য। x এর ভ্যালু কয়টা আছে? ১, ২, ৩, ৪ টা। তাহলে এখানে i এর ভ্যালু 1 থেকে নিয়ে 4 পর্যন্ত। এরপর আরেকটা সামেশন হচ্ছে y এর জন্য। তাহলে y এর ভ্যালু কয়টা এখানে? y এর ভ্যালু এখানে ৪ টা। তাহলে এখানে y এর জন্য i ইকুয়ালস টু 1 থেকে নিয়ে 4 পর্যন্ত। ইকুয়ালস টু, এখন এটাকে আমরা সামনে কিভাবে প্রয়োগ করব? আমরা জিনিস দেখবো যে আমরা সামেশন কি কি আছে আর হচ্ছে আমরা এখানে আমাদের কোন চলকটা আছে। আমরা যদি দেখি এই যে এখানে সামেশন আছে ২ টা, কিন্তু প্রথমে আমার চলক আছে একটা। তাহলে প্রথম আমাদের যেহেতু চলক একটা আছে, তাহলে শুধু এক্স এর জন্য আমাদের একটা সামেশন থাকবে, যে সামেশন i ইকুয়ালস টু 1 থেকে নিয়ে 4, এখানে আসবে xi। তাহলে আরেকটা যে সামেশন আছে সেটা তো y এর সামেশন, সেটা তো আর x এর সামেশন না। তাহলে এখানে n এর ভ্যালু কত? এখানে n এর ভ্যালু হচ্ছে n ইকুয়ালস টু হচ্ছে 4। মানে ৪ টা অবজারভেশন আছে এখানে, বা ৪ টা উপাত্ত আছে এখানে। এর জন্য আমরা কি করব? সামনে একটা 4 দিয়ে গুণ করে দিব। কারণ ওই সামেশনের n ওইটা তো y এর জন্য ছিল, x এর জন্য ছিল না। এর জন্য এটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে বা ধ্রুবক হিসেবে কাজ করবে। এর জন্য এখানে সামনে আমার y এর জন্য i এর ভ্যালু মানে i এর ভ্যালু যত পর্যন্ত ঠিকছে সেটা আবার এখানে গুণ হয়ে যাবে। ধরা যাক এখানে i এর ভ্যালু আরেকটা আছে, y এর জন্য ভ্যালু আছে এখানে ধরা যাক 9, মোট ৫ টা ভ্যালু আছে। তাহলে এখানে আমি কত লিখব? i ইকুয়ালস টু 1 থেকে নিয়ে 5 পর্যন্ত y। তো আমার এখানে যে সামনে 4 না, তখন গুণ হয়ে যাবে হচ্ছে 5 দ্বারা। আমি যদি মুছে লিখে দেই, এটা হচ্ছে গুণ হয়ে যাবে এখানে 5 দ্বারা। এই যে 5 দ্বারা হয়ে গেল। তাহলে 5 ইনটু সামেশন xi প্লাস, আবার এখানে যদি দেখি এই yi টা কার জন্য? সামেশন i ইকুয়ালস টু y এর জন্য।
এই যে এটা হচ্ছে শুধু ওয়াই আছে, এখানে কিন্তু এক্স নাই। তাহলে এখানে সামেশনটা পাবে শুধু ওয়াই এরটা, তাহলে i ইকুয়ালস টু 5 ওয়াই আই। তাহলে এক্স এর যেই সামেশনটা ছিল যেটা i ইকুয়ালস টু 1 থেকে নিয়ে 4 পর্যন্ত, তাহলে 4 পর্যন্ত থাকলে সেখানে যে 4 মানে এখানে তো n এর এক্স এর ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 4, মানে এক্স এর 4টা অবজারভেশন আছে, সেই 4 হচ্ছে সামনে সামনে গুণ হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা ক্যালকুলেশন করব এই যে কিভাবে, এই যে সামেশন এক্স আই মানে হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 এই সবগুলো যোগ হয়ে যাবে, প্লাস 4 ইন্টু y1 প্লাস y2 প্লাস y3 প্লাস y4 প্লাস y5। এই যে তারপর আমাদের কাজ হবে এই যে এখান থেকে ভ্যালু নিয়ে এসে এসে এখানে বসানো, তা প্লাস 4 ইন্টু এখানে বসানো, দুইটা বসানো শেষ হলে আমরা যে অ্যান্সার ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা পাবো সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এইভাবে আমরা এই অধ্যায়ের ক্যালকুলেশন গুলো করে থাকি। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের একদম ম্যাথ কিভাবে করি আমরা, মূলত থাকবো হচ্ছে আজকে কিভাবে আমরা ম্যাথ গুলো করবো সেই নিয়ে। তো এটা গেল প্রথম অধ্যায়ের জন্য। সেকেন্ডে আমরা নিয়ে নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে থার্ড চ্যাপ্টার নিয়ে। আমরা হচ্ছে থার্ড চ্যাপ্টারে বা তৃতীয় অধ্যায়, আমাদের সেই অধ্যায়টা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। তৃতীয় অধ্যায় এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় 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 প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি, প্রবণতা। এই তো এইখানে আমাদের তৃতীয় অধ্যায়ের জন্য আমরা 5টা জিনিস পড়ে থাকি। একটা হচ্ছে গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তারপরে হচ্ছে আমাদের হারমোনিক গড় বা তরঙ্গ গড় বা হারমোনিক মিন, তারপরে হচ্ছে মিডিয়ান বা মধ্যক, এরপর হচ্ছে লাস্ট আমরা পড়ি হচ্ছে প্রচুরক বা হচ্ছে মোড। তো প্রথমে আসি এএম বা অ্যারিথমেটিক মিন। এটার ফর্মুলা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বিন্যস্ত আর একটা হচ্ছে অবিন্যস্ত। যদি আমি বলি বিন্যস্ত কোনটা আর অবিন্যস্ত কোনটা, বিন্যস্ত হচ্ছে আমি সোজা কথায় বলে দিই, যেটা হচ্ছে ওই যে ওরকম বক্স করা থাকে, এই যে যেটাকে আমরা বলি যে 10 থেকে 20, 20 থেকে 30 এরকম বক্স যেগুলো করা থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে বিন্যস্ত উপাত্ত। আর অবিন্যস্ত হচ্ছে ওই যে 5, 7, 8, 9, 10, 11, 12 এইভাবে যে উপাত্তগুলো বা সংখ্যাগুলো লেখা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অবিন্যস্ত। তো অবিন্যস্তর ক্ষেত্রে আমার এইখানে একটা টার্ম আসে, সেটা হচ্ছে এফআই বা গণসংখ্যা। আর এইটার ক্ষেত্রে আমাদের সেই গণসংখ্যা টার্মটা আর আসে না, এখানে গণসংখ্যা থাকে না, শুধু এক্সআইটা থাকে। তো এইটার জন্য এম এম এর দুইটা মানে অ্যারিথমেটিক মিনের দুইটা ফর্মুলা আমরা পড়বো, একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আর একটা হচ্ছে মানে এমনি এমতে আমাদের গড়টা বা প্রত্যক্ষ পদ্ধতিতে গড়। তো প্রথমে আসি 1 নাম্বারে, আমাদের হচ্ছে আমরা বললাম যে অশ্রেণীকৃতর জন্য যেটা আছে অশ্রেণীকৃত শ্রেণীকৃত বা এটাকে আমরা বলি হচ্ছে অবিন্যস্ত, সরি এটাকে অশ্রেণীকৃতই বলা হয়। বিন্যস্ত অবিন্যস্ত হচ্ছে যখন বলতাম তখন হচ্ছে ওই যে আমরা ছোট থেকে বড় সাজাই সেটাকে আমরা বিন্যস্ত অবিন্যস্ত বলতাম, অশ্রেণীকৃত হবে এটা। তো অশ্রেণীকৃত ডাটার জন্য আমাদের যে অ্যারিথমেটিক মিন সেটা হবে সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন, এটাকে আমরা এক্স বার দ্বারাও ইন্ডিকেট করতে পারি। আর হচ্ছে আমরা হচ্ছে শ্রেণীকৃতর জন্য শ্রেণীকৃত এটার জন্য আমরা অ্যারিথমেটিক মিন ইকুয়ালস টু, যদি আমাদের ইয়া থাকে প্রত্যক্ষ পদ্ধতি হয় সেটার জন্য সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন এটা ইউজ করব। অথবা আমরা যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে চাই, সংক্ষিপ্ত সেটা হচ্ছে এ প্লাস সামেশন এফ আই ডিআই ডিভাইডেড বাই এন এন ইন্টু হচ্ছে সি, যেখানে আমাদের এই যে ডিআইটাকে আমরা বলি হচ্ছে ধাপ, বিচ্যুতি বিচ্যুতি, তারপরে এই সি কে আমরা বলি হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। আর এখানে এফআই কে তো আমরা গণসংখ্যাই বলি। আর এ হচ্ছে আমাদের আনুমানিক গড়, আনুমানিক গড়, এটা হচ্ছে আমাদের আনুমানিক গড়টা। তো আমরা একটা ম্যাথের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। ধরা যাক আমাদের কাছে অবিন্যস্ত অশ্রেণীকৃতটা আমরা পারবো, আমরা শ্রেণীকৃতটা একটু দেখাই। ধরা যাক আমরা একটা বক্সের মধ্যেই আমরা হচ্ছে শ্রেণীকৃত মানে সংক্ষিপ্ত পদ্ধতি এবং হচ্ছে আমাদের যে ইয়াটা আছে প্রত্যক্ষ পদ্ধতি দুইটাই আমরা দেখব। ধরা যাক আমাদের কাছে এরকম একটা টেবিল দেয়া আছে, এরকম একটু টাবলটা হইতেছে, সরি। এই আমাদের টেবিলটা আছে এরকম। ধরা যাক আমাদের কাছে শ্রেণী ব্যাপ্তি দেয়া আছে, শ্রেণী ব্যাপ্তি এই প্রথম ঘরটাকে আমরা বলবো হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। তারপরেরটা আমরা ধরলাম হচ্ছে মধ্যক, মধ্যক আমরা জানি মধ্যককে এক্স আই দ্বারা ইন্ডিকেট করা হয়। তারপরে হচ্ছে আমাদের গণসংখ্যা, গণসংখ্যা বা এইটাকে আমরা এফ আই দ্বারা ইন্ডিকেট করি।
তারপর আমাদের একটা টার্ম থাকবে, সেটা হচ্ছে মানে এফআই, তারপরে এফআই এক্সআই একটা টার্ম থাকবে, এফআই এক্সআই। তারপর আমরা যখন সংক্ষিপ্ত পদ্ধতি করব, সংক্ষিপ্ত পদ্ধতির জন্য আমাদের এক্সট্রা দরকার হবে হচ্ছে ডিআই, ডিআই। তারপরে আমাদের এটার জন্য আবার দরকার পড়বে হচ্ছে এফআই ডিআই, এরকম দরকার পড়বে। তো এই ঘরগুলো কখন কোনটার জন্য দরকার পড়বে সেটা আমি বলে দেবো আলাদা আলাদা ভাবে। তো এই হচ্ছে আমাদের ঘরগুলো। ধরা যাক আমাদের এখানে 6টা অবজারভেশন আছে ধরে নিলাম। 1 2 3, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 5, এই হচ্ছে লাস্টের 6, আর লাস্টে একটা আমরা রাখবো হচ্ছে মোট করার জন্য। তো এই 6টা অবজারভেশন মানে 6টা শ্রেণীব্যাপ্তি থাকবে। আমি একটু ইয়াগুলো এখন দিয়ে নিই। তারপরে হচ্ছে এই যে মধ্যক এবং গণসংখ্যা ভাগ হয়ে গেল শ্রেণীব্যাপ্তি। আচ্ছা, শ্রেণীব্যাপ্তি আমরা ধরলাম এখানে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, তারপরে হচ্ছে 50 থেকে 60, তারপরে হচ্ছে 60 থেকে 70, এরকম দেয়া আছে। আর এখানে এটা হচ্ছে 60, 60 to 70। মধ্যক কি? মধ্যক হচ্ছে আমাদের যে শ্রেণী ব্যবধান দুইটা থাকে 10 থেকে 20, এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিই। তো 10 এবং 20 যোগ করলে 30, 30 আর 30 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 15। এইভাবে প্রত্যেকটা ঘর যদি আমরা ক্যালকুলেশন করি, এটা পাবো 25, এটা পাবো 35, এটা পাবো 45, এটা পাবো হচ্ছে আমরা 55, এটা পাবো হচ্ছে আমরা 65, এরকম। আর গণসংখ্যা সাপোজ এটা তো কোশ্চেনে দেয়া থাকে, গণসংখ্যা এটা ধরলাম 7 9 8, 8, তারপরে হচ্ছে 10, 10 9 12, এরকম দেয়া আছে আমাদের। এরপরে আসি এফআই এক্সআই। এফআই এক্সআই মানে এই দুইটার গুণফল। তো এই দুইটার গুণফল নিয়ে আমরা এখানে বসাবো, তারপরে এই দুইটার গুণফল এখানে বসাবো, 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 এই দুইটার গুণফল এখানে বসাবো। আমি ক্যালকুলেশন গুলো করতেছি না, যাতে ইয়াটা যেন ক্লাসটা যেন লেন্দি না হয়, এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো এই যে আমরা ক্যালকুলেশনটা বের করলাম, তো এই লাইনটা যদি আমরা যোগফল নামাই সেটাকে আমরা বলবো সামেশন এফআই এক্সআই সেটাকে। আর এই যে এই গণসংখ্যার যে লাইনটা, এটার যদি আমরা যোগফলটা নামাই সেটাকে আমরা এন দ্বারা ইন্ডিকেট করব। এটা হচ্ছে এন ইকুয়ালস টু আর, এটার যোগফলটা। আর আমাদের এখানে ডিআইটা কি হবে? ডিআইটা হচ্ছে ধাপ বিচ্যুতি। ডিআইটার ফর্মুলা হচ্ছে এরকম, ডিআই ইকুয়ালস টু এক্সআই মাইনাস এ ডিভাইডেড বাই সি। সি তো আমাদের শ্রেণীব্যাপ্তি, আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রেণীব্যাপ্তি সি ইকুয়ালস টু হচ্ছে 10। আর এখানে এক্সআই মানে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা প্রত্যেকটা ঘরের জন্য আমাদের এক্সআই অ্যাভেলেবেল। তো এটা কোনটা? আমরা ধরবো, আমরা দেখবো যে আমাদের এখানে অবজারভেশন ঘর কয়টা আছে, বা আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি কয়টা আছে। আমরা যদি দেখি 1 2 3 4 5 6টা ঘর আছে। যদি এটা জোড় সংখ্যক, যদি বেজোড় সংখ্যক ঘর থাকে তাহলে আমরা দেখবো আমাদের মাঝে কোন ঘরটা আছে। যেমন এখানে যদি আমরা খেয়াল করি, আমাদের এই মাঝে কিন্তু এই 2টা ঘর আছে, এই 2টা ঘর আছে। তো এই 2টা ঘরের মধ্যে আমরা কোনটাকে নিব? যদি বেজোড় সংখ্যক থাকতো তাহলে মাঝে একটা ঘর থাকতো, ওই ঘর নিয়ে আমরা কাজ করতাম। কিন্তু এখন হচ্ছে আমরা দেখব যে আমাদের মাঝে যেহেতু 2টা ঘর চলে আসছে, তো আমরা দেখব যে আমাদের এই ঘরের এই এই 2টা ঘরের মধ্যে কার গণসংখ্যাটা বেশি। আমরা যদি একটু খেয়াল করি, এই যে এই 2টা ঘরের মধ্যে এর কিন্তু গণসংখ্যা বেশি। তো যেই শ্রেণীর গণসংখ্যাটা বেশি মাঝের, সে তার যেই এক্সআইটা থাকে, সেই এক্সআইটাকে আমরা বলি হচ্ছে এ। মানে এখানে এ হচ্ছে 45। তো যেই বরাবর আমাদের এ থাকে সেই বরাবর আমাদের ধাপ বিচ্যুতি হয় হচ্ছে 0। এর যদি উপরে উঠতে থাকে সেটা হবে -1, -2, -3। আর যদি নিচে নামতে থাকি সেটা হবে +1 2, এভাবে। আর যদি আমরা ক্যালকুলেশন করতে চাই এভাবেও করতে পারি, যে যদি আমরা খেয়াল করি এই ঘরের জন্য, এই ঘরে এক্সআই ও 45, আমার আমার আবার ইয়াটাও এ হচ্ছে 45, তাহলে 45 থেকে 45 বিয়োগ দিলে 0, 0 কে সি মানে 10 দ্বারা ভাগ করলে সেই 0 হবে। এর জন্য এই ঘরটা 0 হলো। এভাবে প্রত্যেকটা ক্যালকুলেট করলে আমরা এটা উপরে গেলে -1 -2 -3 এভাবে পাবো। আর নিচে আসলে আমরা হচ্ছে 1 2 3 1 2 3 এভাবে আস্তে আস্তে নেমে যাবে। তো এইটাকে আমরা সহজ পদ্ধতিতে এভাবে মনে রাখবো যে যেই ঘরে আমাদের এ থাকবে সেই ঘরটা 0, এর উপরে উঠলে -1 -2 -3 এভাবে উপরে উঠবে। আর যদি নিচে নামি 1 2 3 4 এভাবে নিচে নামবে। তারপর আমাদের কাজ হবে যে এফআই ডিআই বের করা। মানে এই যে এই লাইন, আমি একটু অন্য কালার দিয়ে বুঝিয়ে দিই। এই যে এইটা এবং এইটা গুণ করে এখানে বসানো, 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 এইটা এবং এইটা গুণ করে এখানে বসানো। এরপর এই ঘরের সম্পূর্ণ যোগফলটা যদি আমরা নামাই তাহলে সেটাকে আমরা সামেশন এফআই ডিআই বলবো।
ইকুয়ালস যেটা পাবো সেটাকে আমরা এফআই দিয়ে বলবো। এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যক্ষ এবং সংক্ষিপ্ত পদ্ধতি দেখা। তো প্রথমে আসি প্রত্যক্ষ। প্রত্যক্ষ পদ্ধতিতে গড়। প্রত্যক্ষ পদ্ধতিতে গড় হচ্ছে এএম বা অ্যারিথমেটিক মিন, সেটাকে আমরা বলবো হচ্ছে সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই এন। তো এই যে এ বক্স থেকে যে এফআই এক্সআই এর মান আছে, এন এর মান আছে, এখানে আই এনে জাস্ট বসাই অ্যান্সারটা বের করে দেব। আর সংক্ষিপ্ত পদ্ধতি যেটা, সংক্ষিপ্ত পদ্ধতি যেটা, সেক্ষেত্রে এম এর ফর্মুলা আমরা দেখে আসছি এ প্লাস সামেশন এফআই ডিআই ডিভাইডেড বাই এন ইনটু হচ্ছে সি, এরকম। তো এখানে আমরা তো এই যে এ জানি, এ হচ্ছে 45, তারপরে হচ্ছে প্লাস এফআইডি এর ভ্যালু আমরা পাবো এখানে, তারপরে এন এর ভ্যালু পাবো, সি এর ভ্যালু হচ্ছে 10, সেটা বসে আমরা অ্যান্সারটা বের করে নিব। তো আমাদের কাজ হচ্ছে কোন সময় আমরা কোন কোন বক্সটাই ব্যবহার করব। তো আমরা একটু দেখাই দিই। যখন আমাদের বললো প্রত্যক্ষ পদ্ধতি, তাহলে প্রত্যক্ষ পদ্ধতির জন্য এই ঘর, এই মধ্যকের ঘর, গণসংখ্যার ঘর এবং এফআইএক্স এর ঘর, এই 4টা ঘর হলেই এনাফ প্রত্যক্ষ পদ্ধতির জন্য। এই যে কালার দিয়ে মেনশন করে দিলাম, এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। আর যখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে ইউজ করব, সংক্ষিপ্ত পদ্ধতি, তো সংক্ষিপ্ত পদ্ধতিকে আমরা এই কালার দ্বারা ইন্ডিকেট করলাম। সংক্ষিপ্ত পদ্ধতির জন্য আমার এই ঘরটা লাগবে, এক্সআই লাগবে, গণসংখ্যা লাগবে, ডিআই লাগবে, এফআইডিআই লাগবে। মানে সংক্ষিপ্তের জন্য মোট টোটাল 5টা কলাম লাগবে। কিন্তু প্রত্যক্ষর জন্য আমার হচ্ছে 4টা কলাম হলেই এনাফ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যারিথমেটিক মিন। তারপরে আমরা কথা বলবো হচ্ছে আমাদের জিওমেট্রিক মিন নিয়ে। জিওমেট্রিক মিন, জিওমেট্রিক মিন বা জ্যামিতিক গড়, এটার ফর্মুলা হচ্ছে দুইটা, একটা হচ্ছে শ্রেণীকৃত এবং অশ্রেণীকৃতর জন্য। দুইটার জন্য আমরা হচ্ছে এরকম লিখতে পারি, যেমন শ্রেণীকৃত কখন হয়, শ্রেণীকৃতর জন্য আমাদের শ্রেণীকৃত এবং অশ্রেণীকৃত দুইটার জন্য আমাদের অ্যান্টি লগ সম্বলিত আমাদের কিছু থাকে, অ্যান্টি লগ সম্বলিত আমাদের কিছু মানে অবজারভেশন গুলা থাকে, সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। তো আমি একটু দেখাই দিই যে আমাদের এইখানে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের সূত্রগুলা কেমন হয়। যদি জিওমেট্রিক মিন আমরা অশ্রেণীকৃতর জন্য চাই, সেটাকে আমরা এভাবে লিখতে পারি। ধরা যাক আমাদের x1 x2 ডট 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 এস এক্স এন সংখ্যক অবজারভেশন আছে বা উপাত্ত আছে, সেটার জ্যামিতিক গড়টা, এটা হচ্ছে অশ্রেণীকৃতর জন্য বলতেছি। তো x1 x2 এই যেগুলো আছে সবগুলোর আমরা গুণফল বের করবো, x2 ইন্টু হচ্ছে x3, এভাবে যেতে যেতে xn পর্যন্ত হবে, সবগুলোর গুণফলের পাওয়ার হবে 1/n, এরকম। তারপর হচ্ছে এখানে আমাদের এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, যেহেতু এটা গুণফল, গুণফলকে আমরা প্রোডাক্ট অফ এক্সআই, যেখানে আই এর ভ্যালু 1 থেকে নিয়ে এন পর্যন্ত, এটার পাওয়ার আমরা লিখতে পারি 1/n। অথবা এটাকে আমরা অ্যান্টি লগের মাধ্যমে লিখতে পারি, যে লগ অ্যান্টি লগ সামেশন লগ এক্সআই ডিভাইডেড বাই হচ্ছে এন, এভাবে আমরা লিখতে পারি। এখন অ্যান্টি লগ কই পাবো আমরা? অ্যান্টি লগ হচ্ছে পাবো আমরা যখন ক্যালকুলেটর ইউজ করব, ক্যালকুলেটরের মধ্যে শিফট, তারপরে যদি আমরা লক প্রেস করি, প্রথমে আমরা হচ্ছে শিফট প্রেস করব, SHIFT শিফট, তারপরে হচ্ছে শিফট, তারপরে হচ্ছে আমরা প্রেস করব হচ্ছে লগ, তাহলে আমাদের যেটা আসবে সেটাকে আমরা অ্যান্টিলগ বসবো, অ্যান্টিলগ বলবো। তাহলে অ্যান্টিলগের মধ্যে আমরা যে এই ভ্যালুটা বসাই দিলে আমাদের অশ্রেণীকৃতর জন্য জিওমেট্রিক মিনটা চলে আসবে। আর শ্রেণীকৃতর জন্য আমরা যদি জিওমেট্রিক মিন দেখি, তাহলে এখানে একটা এক্সট্রা জিনিস আসবে, সেটা হচ্ছে গণসংখ্যা। তাহলে এটার সূত্র হবে অ্যান্টি লগ সামেশন এফআই লগ এক্সআই ডিভাইডেড বাই এন। এটা হচ্ছে আমরা যে ছক দেয়া থাকবে, সেই ছক থেকে আমাদের এফআই বের এফআই তো দেয়া থাকবে, এক্সআই বের করবো গতটার মতো, তারপর লগ এক্সআই বের করব, তারপরে এফআই লগ এক্সআই বের করব, বের করে আমরা হচ্ছে আমাদের অ্যান্টি লগের মধ্যে বসাই, দেন হচ্ছে আমাদের অ্যান্সারটা বের করে নিব। এটা হচ্ছে জিওমেট্রিক মিন। আর হারমোনিক মিন হচ্ছে হারমোনিক মিনটা আরো ইজি। হারমোনিক মিনের অশ্রেণীকৃতর ফর্মুলা হচ্ছে এন ডিভাইডেড বাই সামেশন 1/xi। আর আর হচ্ছে এটা হচ্ছে অশ্রেণীকৃতর জন্য। আর শ্রেণীকৃতর জন্য আমরা হচ্ছে এফআইটা ইউজ করবো, সেটা হচ্ছে এন ডিভাইডেড বাই সামেশন এফআই ডিভাইডেড বাই এক্সআই। এই হচ্ছে আমাদের পার্থক্যটা। তো এই হচ্ছে আমাদের দুই ধরনের গড়। তারপর আমরা কথা বলবো হচ্ছে মধ্যক নিয়ে, যে আমাদের মধ্যকটা কেমন হয়। মধ্যক, মধ্যক বা হচ্ছে মিডিয়ান, মিডিয়ান। তো মিডিয়ানকে আমরা সংক্ষেপে ME দ্বারা প্রকাশ করি। তো মিডিয়ান আমরা দুই দুই ধরনের বের করতে পারি, শ্রেণীকৃত এবং অশ্রেণীকৃত। এখন অশ্রেণীকৃতর জন্য আমার দুই ধরন হতে পারে। অশ্রেণীকৃতর জন্য আমাদের ধরা যাক, অশ্রেণীকৃতর জন্য আমাদের অবজারভেশন আছে এরকম x1
x2 এভাবে করতে 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 xn সংখ্যক আপনাদের অবজারভেশন গুলা আছে। তো এই n সংখ্যক যে অবজারভেশন আছে আমাদের দেখতে হবে যে nটা কি জোড় নাকি বিজোড়। এটা জোড় অর বিজোড় এটা আমরা দেখব। জোড় হলে আমাদের সূত্রটা একরকম, বিজোড় হলে আমাদের সূত্রটা একরকম। তো মধ্যক বের করার জন্য আমাদের যে অশ্রেণীকৃত উপাত্ত থাকবে এটাকে আমাদের আগে বিন্যস্ত করতে হবে। বিন্যস্ত করতে হবে, বিন্যস্ত করার মানে হচ্ছে এটাকে আমাদের ছোট থেকে বড়তে সাজাইতে হবে। ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট যেভাবে সাজাই কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এইভাবে সাজাইতে হবে। সাজানোর পর আমাদের যদি এখানে এনটা আমাদের ধরা যাক বিজোড় আছে, বিজোড় এনটা যদি আমাদের বিজোড় থাকে সেই ক্ষেত্রে আমাদের এমই বা মধ্যকের সূত্র হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2 তম পদ, তম পদ। আর যদি আমাদের nটা আমাদের জোড় হয়, n যদি আমাদের জোড় হয় সেই ক্ষেত্রে আমাদের এমই এর সূত্র হচ্ছে n বাই সেই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে n/2 তম পদ, তম পদ প্লাস n/2 প্লাস 1, n/2 প্লাস 1 তম পদ। এই পুরাটাকে আমরা আবার 2 দ্বারা ভাগ করে দিব, 2 দ্বারা ভাগ করে দিব। এখানে তম পদ বলতে কি বুঝাই, ধরা যাক আমাদের কাছে এরকম দেয়া আছে 7, 8, 5, 6। তো এটার কাজ কি, প্রথমে আমাদের হচ্ছে এটাকে বিন্যস্ত করতে হবে, ছোট থেকে বড় সাজাই। তাহলে 5, 6, 7, 8 এই যে সাজানো হলো। এরপর এখানে কয়টা অবজারভেশন আছে, 4টা। তার মানে জোড় সংখ্যক অবজারভেশন আছে। তার মানে আমাদের এই ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। এখানে কি আছে, 4টা। তার মানে এখানে n এর ভ্যালু হচ্ছে 4। তাহলে 4 যদি হয় তাহলে এখানে সূত্র কি, n/2 তম পদ মানে 4/2 মানে দ্বিতীয় পদ কত আছে 6। তারপর হচ্ছে n/2 প্লাস 1, n/2 এর ভ্যালু হচ্ছে 2 প্লাস 1 মানে 3। তাহলে 3 নাম্বার পদ হচ্ছে এই 7। তাহলে এই যে 6 আর 7 কে আমরা যোগ করব, যোগ করার পর এটাকে আমরা আবার 2 দ্বারা ভাগ করে দেব। ভাগ করে দিলে এটাকে আমরা পাবো হচ্ছে 13.5। তাহলে এই যে এই 4টা উপাদানের জন্য উপাত্তের জন্য আমাদের মধ্যক হবে 13.5। এইভাবে হচ্ছে আমরা আমাদের যেই ইয়াটা আছে, মধ্যকটা আছে অশ্রেণীকৃতর জন্য সেটা আমরা বের করি। আর যদি আমরা শ্রেণীকৃতর জন্য বের করতে চাই, ধরা যাক আমরা হচ্ছে শ্রেণীকৃতর জন্য বের করতে চাই মধ্যক, শ্রেণীকৃত এটার জন্য আমরা হচ্ছে মধ্যকটা বের করতে চাই, মধ্যক এমই, সেটার ফর্মুলা হচ্ছে এরকম, এল প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু হচ্ছে, ও সরি এটা তো আমি প্রচুরকের সূত্র লিখে ফেলছি, এটা হচ্ছে এটা না, এটা হচ্ছে প্রচুরকের এল প্লাস n/2 মাইনাস এফসি ডিভাইডেড বাই এফএম ইন্টু হচ্ছে সি। আচ্ছা কার পরিচয় কি, এল হচ্ছে, প্রথমে আমরা দেখবো যে n/2 সমান সমান কত আসতেছে এটা আমরা দেখবো। n/2 এর জন্য আমরা দেখবো যে আমরা তো বক্স অঙ্কন করব, বক্সের মধ্যে আমাদের 3টা ঘর থাকবে, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, একটা হচ্ছে গণসংখ্যা, আর একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমরা খেয়াল করবো যে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে যে n/2 এর যে ভ্যালুটা সে কোন ঘরে পড়তেছে। তাহলে ধরা যাক এখানে আছে 7, 13, 20, 27, 30 এভাবে আছে আমাদের। তো আমরা দেখতেছি n/2 এর ভ্যালুটা আমাদের 15 আসতেছে। তাহলে 15 কোন ঘরে আছে, এই ঘর পর্যন্ত 13 আছে, তাহলে এই ঘরে 20 আছে, তার মানে এই ঘরটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তো এই মধ্যক শ্রেণী বের করার পর আমরা দেখবো হচ্ছে আমাদের এল এর ভ্যালু, তারপরে হচ্ছে এফ সি এর ভ্যালু, এফ এম এর ভ্যালু, আর সি এর ভ্যালু দেখবো। শ্রী মানে তো শ্রেণী ব্যাপ্তি আমরা প্রথম থেকেই দেখে আসতেছি, এটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বলতে পারি। এল মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, নিম্ন সীমা আমাদের হাতের লেখাটা একটু ক্লিয়ার করি। তারপর হচ্ছে এফসি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর, পূর্ববর্তী শ্রেণীর যোজিত বা ক্রমযোজিত গণসংখ্যা, আমরা যোজিত লিখি, যোজিত গণসংখ্যা। আর হচ্ছে এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এইভাবে আমরা হচ্ছে বক্স থেকে এই ভ্যালু নিয়ে নিয়ে এখানে বসাবো, তারপরে আমাদের অ্যান্সারটা চলে আসবে। এই হচ্ছে আমাদের শ্রেণীকৃতর জন্য মধ্যকের ভ্যালু। এরপর আসি আমাদের হচ্ছে প্রচুরক। মধ্যকের মতো প্রচুরক আমরা দুইভাবে বের করবো, একটা হচ্ছে শ্রেণীকৃত, অশ্রেণীকৃত। অশ্রেণীকৃতর জন্য যে আমাদের প্রচুরক বা মুড বা এমও, এটা হচ্ছে খুবই ইজি। এমও বা মুড এটা হচ্ছে আমরা দেখবো আমাদের অবজারভেশনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি বার আছে সেটাকে আমরা বলবো প্রচুরক। যেমন ধরা যাক আমাদের কাছে আছে 2, 3, 3, 9,
এখানে আমরা দেখতে পাচ্ছি 3 দুইবার আছে, মানে 3 যেহেতু দুইবার আছে বাকিগুলো একবার করে আছে, তাহলে এখানে আমাদের প্রচুরক হইতেছে 3। ধরা যাক আমাদের এখানে 9 ও দুইবার আছে, তাহলে তখন প্রচুরক দুইটা হইতো, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 9। 9 ও একটা প্রচুরক, 3 ও একটা প্রচুরক। তো আমরা দেখবো যে কোন অবজারভেশন বা কোন অবজারভেশন সর্বাধিক বা সবচেয়ে বেশি বার আছে, সেটা হচ্ছে অশ্রেণীকৃতের জন্য প্রচুরক। আর শ্রেণীকৃতের জন্য প্রচুরকের ফর্মুলা হচ্ছে আমাদের এরকম, যে এল প্লাস ডেল্টা ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু হচ্ছে সি, এইটা। তো কার পরিচয় কি? প্রথমে আমরা আমাদের দরকার হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী হচ্ছে যে শ্রেণীর গণসংখ্যা বেশি সেটাই প্রচুরক শ্রেণী। আমরা লিখবো যে যে শ্রেণীর গণসংখ্যা গণসংখ্যা বেশি গণসংখ্যা বেশি ওইটাই হচ্ছে ওইটা আমাদের ওইটা হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী। তো এই প্রচুরক শ্রেণীতে আমরা এখানে কি করব, এই বাকি ভ্যালুগুলো বের করব। এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর শ্রেণীর নিম্ন সীমা, নিম্ন সীমা। তারপর হচ্ছে ডেল্টা ওয়ানটা কি? ডেল্টা ওয়ান হচ্ছে প্রচুরক প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, ওটা সংক্ষেপে লিখতেছি, গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তারপরে ডেল্টা টু হচ্ছে প্রচুরক প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস হচ্ছে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, মানে ওটা হচ্ছে আগেরটা বাদ দিব, এটা হচ্ছে পরেরটা বাদ দিব। আর সি আমাদের আগের শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যবধান বা ব্যাপ্তি যেটা আমরা বলি। তো এই হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়। তো আমাদের সিলেবাসে এতটুকুই অ্যাভেলেবল। এই অধ্যায়ে আমাদের আরো অনেক কিছু আছে, কিন্তু সেটা আমাদের এই ইয়ারের মানে 2025-এর সিলেবাসের অন্তর্ভুক্ত না। আমাদের 25-এর সিলেবাসের অন্তর্ভুক্ত এতটুকুই। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে এই ম্যাথ গুলো পড়ার চেষ্টা করব। তারপর এখান থেকে আমরা হচ্ছে চলে যাব আমাদের পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে পরিঘাত। তারপর পরিঘাত, সূচালতা এবং হচ্ছে পরিঘাত, সূচালতা এবং হচ্ছে আমাদের বঙ্কিমতা। বঙ্কিমতা। তো এই চ্যাপ্টারে আমরা কি কি শিখবো? এই চ্যাপ্টারে আমরা শিখবো হচ্ছে আমরা কিভাবে পরিঘাত বের করব, তারপরে হচ্ছে আমরা কিভাবে ইয়াটা বের করব, কি বলে বঙ্কিমতা বের করব, কিভাবে আমরা সূচালতা বের করব। এইটা আমরা এইগুলো আমরা এই অধ্যায় থেকে শিখে রাখবো। তো প্রথমে আসি যে আমরা হচ্ছে আমাদের পরিঘাতের সূত্রটা আমাদের অনেকভাবে থাকতে পারে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমরা এখান থেকে বের করব হচ্ছে পঞ্চম অধ্যায় বের করব বলতে শুরু করব আর কি। পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায় আমাদের পরিঘাত দুই ধরনের, একটা হচ্ছে কেন্দ্রীয় পরিঘাত আর একটা হচ্ছে অশোধিত পরিঘাত, বা বলতে পারি শোধিত পরিঘাত বা কাঁচা পরিঘাত, এভাবে বলতে পারি। কেন্দ্রীয় পরিঘাতগুলোকে মিউ আর প্রাইম দ্বারা এটা হচ্ছে অশোধিত পরিঘাত, শোধিত বা হচ্ছে কাঁচা পরিঘাত। আর মিউ আর দ্বারা হচ্ছে শোধিত বা কেন্দ্রীয় পরিঘাতগুলোকে বোঝানো হয়। তো এখানে আমাদের সূত্র হচ্ছে দুই ধরনের। এটা হচ্ছে গড় বা এক্স বারের সাপেক্ষে বের করা হয়, আর এটা হচ্ছে যে কোনো বিন্দুর সাপেক্ষে বের করা হয়। এটা হচ্ছে এইভাবে বের করা হয়। তো আমরা যদি এখান থেকে সূত্রগুলা লেখার চেষ্টা করি, যে আমরা হচ্ছে মিউ আর এটার ফর্মুলা হবে এরকম, সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এন। আর এর ভ্যালু 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 3, ওই হিসেবে তততম পরিঘাত। তারপরে মিউ আর প্রাইম যদি বের করি, সেটা হবে সামেশন এক্স আই মাইনাস যে কোনো একটা বিন্দু, এটা আমার কোশ্চেনে বলে দেয়া থাকবে যে এত এর সাপেক্ষে বের করতে। তারপরে এটার পাওয়ার হচ্ছে আর ডিভাইডেড বাই হচ্ছে এন। এটা হচ্ছে আর তম অশোধিত পরিঘাত। এটা আমরা আর এর ভ্যালু 1, 2, 3 বসালে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শোধিত, অশোধিত এবং অশোধিত পরিঘাতগুলো পেয়ে যাব। এখন এখান থেকে আমাদের কোশ্চেন হচ্ছে আমাদের এই যে দুইটার মধ্যে যে সম্পর্ক থাকে, যে সম্পর্ক বের করা। আমরা একটা জিনিস মনে রাখবো, মিউ ওয়ান সমান সমান অলওয়েজ জিরো, মানে প্রথম কেন্দ্রীয় পরিঘাত এটা ইকুয়ালস টু জিরো। মিউ টু এটা হচ্ছে মিউ টু প্রাইম মাইনাস মিউ ওয়ান প্রাইম স্কোয়ার, অশোধিত এবং শোধিতের সম্পর্ক দেখাইতেছি। তারপরে মিউ থ্রি, এটার ফর্মুলা হচ্ছে মিউ থ্রি প্রাইম মাইনাস হচ্ছে থ্রি মিউ টু প্রাইম মিউ ওয়ান প্রাইম প্লাস টু মিউ ওয়ান প্রাইম কিউব। তারপর হচ্ছে মিউ ফোরটা যদি দেখাই, সেটা হবে মিউ ফোর প্রাইম মাইনাস ফোর মিউ থ্রি প্রাইম মিউ ওয়ান প্রাইম প্লাস সিক্স মিউ টু প্রাইম মিউ ওয়ান প্রাইম স্কোয়ার
মাইনাস হচ্ছে 3 μ1 প্রাইম হোল টু দি পাওয়ার 4। এটা হচ্ছে চারটার সম্পর্ক। মানে ধরা যাক কোশ্চেনের মধ্যে আমাদের অশোধিত পরিঘাতগুলো দেওয়া আছে, তার প্রেক্ষিতে আমরা হচ্ছে শোধিত পরিঘাতগুলো বের করব। সেটা হচ্ছে এইভাবে বের করব। আরেকটা হচ্ছে আমরা এইভাবে থাকতে পারে যে আমাদের অশোধিত পরিঘাতগুলো বের করা লাগতে পারে। সেটা হচ্ছে আমরা এভাবে বের করব। μ1 প্রাইম সেটার ভ্যালু, সেটার সূত্র হচ্ছে এক্স বার মাইনাস এ। এই যে এ এর ভ্যালু আমাদের বলে দিবে। তারপর যদি আমরা হচ্ছে ইয়াটা বের করতে চাই, আমাদের পরবর্তী যে μ3, তারপর হচ্ছে μ4, μ2, এগুলা যদি বের করতে চাই, সেগুলোর সূত্র আবার অন্য ধরনের সূত্র আছে। সেটা যদি আমরা লিখি, সেটার সূত্র হবে এরকম। এই μ1 প্রাইম তো আমরা লিখলামই। μ2 প্রাইম হবে এরকম। μ2 প্রাইম সেটা হবে হচ্ছে μ2 প্লাস μ2 প্লাস হচ্ছে μ1 প্রাইম স্কোয়ার, μ1 প্রাইম স্কোয়ার। তারপরে যদি আমরা μ3 প্রাইমটা দেখি, সেটা হবে μ3 প্লাস হচ্ছে 3 μ2 μ1 প্রাইম প্লাস μ1 প্রাইম কিউব। তারপরে যদি আমরা μ4 প্রাইমটা দেখি, μ4 প্রাইম সেটার সূত্র হচ্ছে μ4 প্লাস 4 μ3 μ1 প্রাইম প্লাস 6 μ2 μ1 প্রাইম স্কোয়ার প্লাস হচ্ছে μ1 প্রাইম হোল টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের যখন শোধিত দেওয়া থাকে, তখন অশোধিতটা কিভাবে বের করব। এখন এই পরিঘাতের সাথে বা মোমেন্টস এর সাথে আমাদের হচ্ছে সম্পর্ক হচ্ছে আমাদের এই স্কিউনেস এবং কার্টোসিস বা বঙ্কিমতা এবং সূচালতা। বঙ্কিমতাকে আমরা β1 দ্বারা ইন্ডিকেট করে থাকি, এটাকে আমরা β1 দ্বারা ইন্ডিকেট করি। আর এটার ফর্মুলা হচ্ছে μ3 স্কোয়ার ডিভাইডেড বাই μ2 কিউব। আমরা মনে রাখবো, যদি আমাদের β1 এর ভ্যালু ইকুয়ালস টু 0 হয়, তখন আমরা যদি আমাদের যে বিন্যাসটা, সেটাকে আমরা বলবো হচ্ছে সুষম বিন্যাস। সুষম বিন্যাস। যদি β1 এর ভ্যালু গ্রেটার দেন 0 হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে ধনাত্মক বঙ্কিম, ধনাত্মক বঙ্কিম। আর যদি β2 এর ভ্যালু লেস দেন 0 হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক বঙ্কিম। ধরা যাক আমাদের কাছে এরকম আছে যে আমাদের কাছে ইয়াটা দেয়া নাই, আমাদের কাছে হচ্ছে বঙ্কিমতাঙ্কর আরেকটা ফর্মুলা আছে, সেটা আমরা ইউজ করব। ধরা যাক আমাদের হচ্ছে এই এই μ3 μ4 মানে পরিঘাতগুলো দেওয়া নেই। পরিঘাতগুলো দেওয়া না থাকলে আমাদের বঙ্কিমতাঙ্ককে আমরা এসকেপি দ্বারা ইন্ডিকেট করব। আর সেটার ফর্মুলা হচ্ছে 3 ইন্টু এক্স বার মাইনাস এম ই ডিভাইডেড বাই সিগমা। এইভাবে আমরা বের করব। এখান থেকে অ্যাডিশনালি আমরা কিছু সূত্র পড়ে রাখবো, যেটা হচ্ছে আমাদের আমাদের লাগবে ভবিষ্যতে বা ম্যাথ করার সময় আমাদের লাগবে। সেটা হচ্ছে আমাদের মুডের সূত্র। তারপরে হচ্ছে আমাদের আমাদের মানে মুড এবং মিডিয়ান, এই দুইটার আমাদের যে কম্বিনেশনটা, সেটা আমরা একটু শিখে রাখবো। যেমন এখান থেকে আমরা সিভি বা সিভিকে আমরা সিভিকে আমরা কি বলি, সিভিকে আমরা বলি হচ্ছে বিভেদাঙ্ক। বিভেদাঙ্কের ফর্মুলাটা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইন্টু হচ্ছে 100 এরকম। আর হচ্ছে আমাদের যখন মিডিয়ান বা মুডের যেই ইয়াটা থাকে, যে মানে আমাদের ধরা যাক মুড দেয়া আছে, মিডিয়ান বের করতে হবে। তো মুড ইকুয়ালস টু বা মুড মিডিয়ান দেয়া আছে, মুড বের করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে 3me মাইনাস হচ্ছে 2x বার। তাহলে এই মুড মানে মিডিয়ান দেয়া থাকলে আমরা মুড বের করতে পারবো। অথবা ধরা যাক আমাদের মিডিয়ান বের করবো কিভাবে, এই যে এই সূত্রকে কাজে লাগে আমরা হচ্ছে, এটা সূত্র হবে এম ও মাইনাস সরি প্লাস 2x বার, তারপরে যে 3 দ্বারা ভাগ হয়ে যাবে ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে মিডিয়ানের সূত্র। এই তিনটা সূত্র আমরা একটু মনে রাখবো, তাহলে যে এই তিনটা সূত্র ইউজ করে আমরা এসকেপিটা ব্যবহার করতে পারবো। এইগুলো হচ্ছে আমাদের বঙ্কিমতা, বঙ্কিমতা। আর এই যে এইটাকে আমরা বেসিক্যালি বলে থাকি কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক। এই হচ্ছে আমাদের বঙ্কিমতা। আরেকটা জিনিস হলো, সেটা হচ্ছে আমাদের সূচালতা। আচ্ছা, তো এখন আমরা যদি সূচালতা নিয়ে আলোচনা করি। সূচালতা, এখনকার আলোচনার বিষয় হচ্ছে সূচালতা। তো সূচালতাকে আমরা হচ্ছে β2 দ্বারা ইন্ডিকেট করবো। β2 এর ফর্মুলা একটাই, সেটা হচ্ছে μ4 ডিভাইডেড বাই μ2 স্কোয়ার। মানে আমাদের চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত এটা হচ্ছে μ4, আর হচ্ছে এটা হচ্ছে μ2 মানে হচ্ছে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত। β2 এর মাধ্যমে আমরা দেখেছি আমাদের সূচালতাটা কেমন হয়, মানে আমাদের বিন্যাসটা যেটা আছে সেটা কতটুকু তীক্ষ্ণ। যদি β2 এর ভ্যালু ইকুয়ালস টু 3 হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে মধ্যম সূচালক,
মধ্যম সূচালো। যদি বিটা 2 এর ভ্যালু গ্রেটার দেন 3 হয় সেটাকে আমরা বলি হচ্ছে অতি সূচালো। আর যদি বিটা 2 এর ভ্যালু লেস দেন 3 হয় সেটাকে আমরা বলি হচ্ছে অনতি সূচালো, মানে সূচালতা কম। এটার ডিস্ট্রিবিউশনটা আমরা চিত্রের মাধ্যমে যদি দেখি যে এরকম থাকতে পারে। এরকম একটা আমি হাতে আঁকতেছি, একটু অন্যরকম হবে। এই তো এই যে সবচেয়ে উঁচু যেটা সেটাকে আমরা বলি হচ্ছে অতি সূচালো, মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা মধ্যম সূচালো এবং হচ্ছে সবচেয়ে নিচু যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অনতি সূচালো। এই চিত্রটা আমরা এইভাবে অঙ্কন করতে পারি। এই যে এটা হচ্ছে আমাদের অতি সূচালো, তারপর এইটা হচ্ছে আমাদের মধ্যম সূচালো, তারপরে যে এইটা হচ্ছে আমাদের অনতি সূচালো। এরকম এভাবে আমরা হচ্ছে সূচালতার ভ্যালুগুলা বের করে আমরা বুঝি যে আমাদের বিন্যাসটা কেমন হয়। তো এই ছিল মোটামুটি আমাদের ৩ টা চ্যাপ্টার, ১ম, ৩য় এবং পঞ্চম অধ্যায়ের উপরে একটা রিভিশন। এখান থেকে আমরা জাস্ট সূত্রগুলা বা ফর্মুলাগুলো ইউজ করে আমরা হচ্ছে ম্যাথগুলা করব। তাহলে আমরা এক্সামে আশা করি আমাদের এক্সামে আনুমানিক 30-40% আমরা সৃজনশীল সিকিউ অ্যান্সার করতে পারবো। আর হচ্ছে এমসিকিউর জন্য আমরা হচ্ছে এই চ্যাপ্টারে যে বেসিক গুলো আছে, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ডেফিনেশনস, তারপরে হচ্ছে সূচালতা কি, বঙ্কিমতা কি, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য যে ডিটেলস যেই বেসিক গুলো আছে সেই বেসিক গুলো যদি আমরা শেষ করতে পারি তাহলে আমাদের যে এমসিকিউ পার্টটা সেটাও আমাদের মোটামুটি হাতের আয়ত্তে থাকবে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।